ইউনিভার্সিটির পার্কিং লটে গাড়ি রেখে যখন রুদ্র লম্বা পা ফেলে ফ্যাকাল্টি বিল্ডিংয়ের দিকে যাচ্ছিল, তার কালো ফ্রেমের চশমা আর গম্ভীর চাহনি অনেকেরই মনোযোগ কেড়ে নিয়েছিল। ক্লাসরুমটা ছিল বেশ বড় এবং প্রশস্ত। তন্দ্রা আর সোফিয়া একদম পেছনের দিকে একটা সিট দখল করে বসলো। তন্দ্রা কিছুটা নার্ভাস, বারবার ব্যাগ থেকে নোট বই বের করছে আর রাখছে। ঠিক 10টা বাজার সাথে সাথে ক্লাসরুমের ভারী দরজা খুলে গেল। হঠাৎ করে ক্লাসের সব শব্দ যেন এক নিমিষেই উধাও হয়ে গেল। দরজা দাঁড়িয়ে আছে এক দীর্ঘকার পুরুষ, পরনে নিখুঁত ফিটিংয়ের কোট, হাতে একটা লেদার ফোয়াক্টার। মানুষটি যখন ধীর পায়ে পায়ের ডেস্কে এসে দাঁড়ালো, তন্দ্রার চোখের মনি বিস্ময় স্থির হয়ে গেল। তার হৃৎপিণ্ড স্পন্দন যেন কয়েক মুহূর্তের জন্য থমকে দাঁড়িয়েছে। এ কি সত্যি নাকি মনের ভুল? তন্দ্রা নিজের চোখ কষলে আবার তাকালো। না, ভুল না, এ তো সেই লোকটা যার পাশে বসে সে 10 ঘন্টা পাড়ি দিয়ে এসেছে। এই তো সেই লোকটা যার সাথে প্লেনে 10 ঘন্টা সে অনর্গল বকবক করেছে, যাকে দিয়ে সিট বেল্ট বাঁধিয়েছে, এমনকি যার কাছ থেকে জানালার সিটটাও কেড়ে নিয়েছে। এরপর যাকে সে নামহীন এই এক সহযাত্রী ভেবে নিজের জীবনে হাজারো গল্প শুনিয়ে দিয়েছে। রুদ্র দৃষ্টি ঘুরে ফিরে ক্লাসের পেছনের দিকে গিয়ে আটকে গেল। তার বারবার মনে হচ্ছে এই চঞ্চল উজ্জ্বল চোখজোড়া সে আরও আগে দেখেছে, কিন্তু কোথায় দেখেছে সেটা শিওর মনে করতে পারছে না। কয়েক সেকেন্ডের এই নীরব লড়াই চলছে দুজোড়া চোখের মাঝে। তারপর রুদ্র নিজেকে সামনে নিয়ে গম্ভীর গলায় বলল, গুড মর্নিং এভরিওয়ান, আই অ্যাম ডক্টর রুদ্র ওয়াজেদ। I will be talking your English lecturer classes this semester. তন্দ্রার মনে হলো তার পায়ের নিচ থেকে মাটি সরে যাচ্ছে। ডক্টর রুদ্র ওয়াজিদ, মানুষটা তার টিচার। তন্দ্রার সারা মুখ লজ্জায় লাল হয়ে গেল। সে ভাবল, হে আল্লাহ, আমি আমার প্রফেসরকে দিয়ে সিট বেল্ট বাঁধিয়েছি, ওনার কাছে জীবনের আজগুবি গল্প করেছি। রুদ্র বোর্ডে না নিজের নাম আর না কোর্সের নাম লিখলো। এরপর যখন সে পড়ানো শুরু করলো, তখন ক্লাসের সবাই তার বাকপটুতা আর জ্ঞানের গম্ভীরতায় মুগ্ধ হলো। তার কণ্ঠস্বর ছিল নিচু কিন্তু স্পষ্ট। সে প্রতিটি শব্দ সরাসরি মস্তিষ্কে গিয়ে আঘাত করেছে। কিন্তু তন্দ্রার মাথা তখন ঘুরছে প্লেনের সেই দৃশ্যগুলো। হঠাৎ রুদ্রের কড়া গলা শোনা গেল, মিস, ইন দ্য ব্যাক রং। ইয়েস, ইউ। তন্দ্রা চমকে উঠে দাঁড়ালো, বলল, জি জি স্যার। টেবিলের উপর হাত রেখে শান্ত কিন্তু তীক্ষ্ণ স্বরে বলল, আমি মাত্র যে প্যারাডক্সটা ব্যাখ্যা করলাম সেটা কি আপনার নিজের ভাষায় বলতে পারবেন? তন্দ্রা তো তখন নিজের চিন্তার জগতেই ডুবেছিল। সে আমতা আমতা করে বলল, সরি স্যার, আমি ঠিক ধরতে পারিনি। রুদ্র ছোঁয়া শক্ত হয়ে এলো। সে বলল, ক্লাসরুমটা গল্প করার বা দিবাস্বপ্ন দেখার জায়গা নয়। মনোযোগ না দিলে ক্লাসে থাকার প্রয়োজন নেই। সিট ডাউন। পুরো ক্লাসের সময়টা এমন ধমক খেয়ে তন্দ্রার চোখে জল আসার উপক্রম হলো। সোফিয়া পাশ থেকে তার হাতটা একটু চেপে ধরল, নীরবে সান্ত্বনা দিল, কিচ্ছু হয়নি। তারপর তন্দ্রা লজ্জায় মাথা নিচু করে বসে রইল। তার মনে হলো প্লেনের সেই সহজ সরল লোকটা আর এই কঠোর প্রফেসর যেন সম্পূর্ণ আলাদা দুজন মানুষ। ক্লাস শেষ হওয়ার পর সবাই বেরিয়ে গেল। তন্দ্রা একটু দেরি করে ব্যাগ গুছালো। সে চাচ্ছিল না রুদ্র মুখোমুখি হতে, কিন্তু ভাগ্যের ফের। দরজার কাছে যেতেই রুদ্র ডাক এলো, এক্সকিউজ মি, এক মিনিট। তন্দ্রা কাঠের পুতুলের মতো দাঁড়িয়ে গেল। তার দিকে এগিয়ে এসে চশমাটা ঠিক করে বলল, আপনার সাথে কি আমার আগে কখনো দেখা হয়েছে? তন্দ্রা মেজের দিকে তাকিয়ে ধীর গলায় বলল, জি স্যার, প্লেনে আপনার পাশের সিটে বসেছিলাম। সরি স্যার, আমি আসলে জানতাম না আপনি আমার এই ইউনিভার্সিটির টিচার। রুদ্রের মুখ খুব হালকা একটা হাসি দেখা দিল, যা অনেকটা রহস্যের মতো। সে বলল, ইটস ওকে। না, বলো, আমি ক্লাসে মনোযোগ দিব। রুদ্র মাথা নেড়ে বলল, ভালো। এরপর তন্দ্রা আর কিছু না বলে সালাম দিয়ে দরজার দিকে হাঁটতে লাগলো। তার মনে হচ্ছিল এই মানুষটার সাথে তার গল্পটা এখানেই শেষ নয়, তাদের এখনও অনেক গল্প বাকি। আজকে অনেক দিন পর রুদ্র কোনো স্টুডেন্টের সঙ্গে বাড়তি কথা বলেছে। স্টুডেন্টের সঙ্গে বাড়তি আলাপ, এসব তার অভ্যেসের সঙ্গে যায় না। আজ এক চঞ্চলার জন্য সে বহু বছরের পুরনো নিয়ম ভাঙল। 26 দিন পর। 26 দিনে রুদ্রের সঙ্গে তন্দ্রা কোনো ব্যক্তিগত আলাপ হয়নি, তবে পড়ালেখা নিয়ে টুকটাক আলাপ হয়েছে।
এইটুকু সময় রুদ্রকে নিয়ে তন্দ্রার মনে পাহাড় সমান কৌতুক এসে জমা হয়েছে। তার মাথায় শুধু একটা নামই বারবার ঘুরপাক খাচ্ছে, আর সেটা হলো রুদ্র ওয়াজিদ। এই রুদ্র ওয়াজিদ নামটা তার মস্তিষ্কে গেঁথে গিয়েছে, অথচ তার সঙ্গে রুদ্র তেমন কোনো বাড়তি আলাপ হয়নি। তার এটাও সন্দেহ আছে যে রুদ্র তাকে এখনো ঠিকঠাকভাবে দেখেছে কি না, কিংবা তার দিকে একবার পূর্ণ দৃষ্টিতে কখনো চেয়ে দেখেছে কি না। সেপ্টেম্বরের শেষ দিকে লন্ডনের আকাশ তার চিরচেনা মায়াবী রূপ বদলাতে শুরু করেছে। গ্রীষ্ম এসে প্রখর, উদ্ধত উজ্জ্বল নীলাকাশটা এখন ক্লান্তি ছেড়ে ফেলে ধীরে ধীরে ফিকে হয়ে আসছে। মাঝে মধ্যে মেঘলা পর্দার আড়াল থেকে একচিলতি সোনা চড়া রোদ চলক কিশোরের মতো উঁকি দেয়, যাকে স্থানীয়রা ভালোবেসে ডাকে গোল্ডেন আওয়ার। তবে সেই রোদে এখন আর তপ্ত মধ্যাহ্নের তেজ থাকে না, বরং তাতে মিশে থাকে এক ধরনের মিঠে আরাম আর শান্ত স্নিগ্ধতা, যা গায়ে লাগলে মনে হয় কেউ যেন এক টুকরো ওম মাখানো রেশমি চাদর জড়িয়ে দিয়েছে। লন্ডনের প্রকৃতি এই সময় এক অদ্ভুত রূপান্তরের মধ্যে দিয়ে যায়। পার্কের বিশাল ওক আর ম্যাপল গাছগুলো সবুজ আভা ফিকে হয়ে আসতে শুরু করে। বাতাসের প্রতিটি ঝাপটায় এখন আর গ্রীষ্মের আর্দ্রতা নেই, বরং তাতে মিশে থাকে এক ধরনের হাড় কাঁপানো, না হলেও বেশ শিরশিরানি এক শীতল ভাব। এই হওয়ার কানে কানে বলে যায় যে রাজকীয় শীতের আগমনী বার্তা খুব কাছেই। হুটহাট কোনো পূর্ববাদ ছাড়াই আকাশ অন্ধকার করে ঝিরিঝিরি এক পলাশ বৃষ্টি এসে ধুয়ে দিয়ে যায় পথে ধুলো আর প্রাচীন দালানগুলো। শতাব্দী প্রাচীন লাল ইট। বৃষ্টির সেই মৃদু শব্দ পাথরের দালানগুলোর গায়ে লেগে এক ধরনের গম্ভীর সুর তৈরি করে। বৃষ্টি ঠিক পরেই যখন শহরটা ভিজে একাকার হয়ে যায়, তখন লন্ডনের রূপ পাল্টে যায় এক নিমেষে। পিচ ঢালা কালো রাস্তাগুলো ভিজে আয়নার মতো চকচক করতে থাকে। বিকেলের শেষ আলো যখন স্মিত হয়ে আসে, তখন রাস্তার ধারের ল্যাম্পপোস্টগুলো একে একে জেগে ওঠে। সেই ল্যাম্পপোস্টের মায়াবী হলুদ আলো যখন ভেজা পিচের উপর প্রফালিত হয়, তখন পুরো রাস্তাটাই মনে হয় এক মায়াবী রূপকথার পথ। সেই ভেজা পথে মানুষের ছায়াগুলো দীর্ঘতর হয়, আর পায়ের নিচে ঝরে পড়া আর শুকনো ম্যাপল পাতার মশমশ শব্দ এক আশ্চর্য একাকিত্বের সুর বাজিয়ে যায়। ক্যাম্পাসের করিডোরগুলোতে যখন নতুন ছাত্রছাত্রীদের কোলাহল, কেউ হাতের কপিতে পেপারে কাপ নিয়ে আঙুলের ডগায় ওম খুঁজছে, কেউ বা লম্বা কোটের কলারটা একটু উঁচিয়ে দিয়ে দ্রুত পায়ে নিজের গন্তব্যের দিকে ছুটছে। এই সময়কার লন্ডন যেন এক পৌর কবির কবিতার মতো, একটু ভীষণ, একটু গম্ভীর, কিন্তু ভীষণ রকমের রাজকীয়। আকাশ থেকে ঝরে পড়া কুয়াশার শুকনো কণাগুলো যখন চশমার কাছে জমা হয়, তখন চারপাশটা ঝাপসা হয়ে আসে, ঠিক যেমনটা হয় তন্দ্রার মনের ভেতর রৌদ্রকিনী তৈরি হওয়া অস্পষ্ট অনুভূতির ডানাপালাগুলো। শহরটা তখন আর কেবল কংক্রিটের জঙ্গল থাকে না, বরং এক জীবন্ত অনুভূতির ক্যানভাস হয়ে ধরা দেয়। লন্ডনের আজকের সকালটা যেন অন্য দিনের চেয়ে একটু বেশি আড়ষ্ট। বাতাসের ঝাপটায় এক ধরনের হাড় কাঁপানো শীতলতা, যা চামড়ায় বিঁধলে রক্তকণিকাগুলো যেন জমে যেতে চায়। জানালার বাইরে বাতাসের কুয়াশা ধূসর চাদর ভাসছে, যার ভেতর দিয়ে ধূসর প্রাচীন দালানগুলোকে আবছা ছায়ের মতো দেখাচ্ছে। বিশ্ববিদ্যালয়ের বিশাল ক্যাম্পাসের ছাত্রছাত্রীরা ধীরে ধীরে জড়ো হতে শুরু করেছে। কারো হাতে ধোয়া ওঠা কফির কাপের মগ, কেউ বা পশমি জ্যাকেটের পকেটে হাত গুজে দ্রুত পায়ে ক্লাসের দিকে ছুটছে। এই যান্ত্রিক ব্যস্ততার মাঝে হোস্টেলের 302 নম্বর কক্ষের ভিতরে তখনও পিনপিনত নীরবতা। ঘড়িতে সময় সকাল 8:45। তন্দ্রা তখনও গভীর ঘুমের মধ্যে আচ্ছন্ন। গতরাতে দেরি করে ঘুমানোর ক্লান্তি আর লন্ডনে এই আরামদায়ক ঠান্ডা, সব মিলে যে কোনো স্বপ্নপুরী বিচরণ করছিল। ঠিক সেই মুহূর্তে বালিশের পাশে থাকা মোবাইলের কর্কশ অ্যালার্মটা বেজে উঠল। তন্দ্রা আধো ঘুমিয়ে বিড়বিড় করতে করতে হাত বাড়িয়ে অ্যালার্মটা বন্ধ করলো। মনে মনে ভাবলো, আর মাত্র 5টা মিনিট। কিন্তু সেই 5 মিনিট যে কখন 25 মিনিটের রূপ নিল, তা সে টেরই পেল না। হঠাৎ এক ঝটকায় তার চোখ খুলে গেল। ধড়ফড় করে উঠে মোবাইলের স্ক্রিনের দিকে তাকাতেই তার কলিজা যেন শুকিয়ে গেল। ঘড়িতে তখন 8:30। বিছানা থেকে প্রায় লাফিয়ে নামল তন্দ্রা। আজ তার জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ দিন, অথচ দিনটা শুরু হলো এমন বিপর্যয় দিয়ে। তার উপর আজ প্রথম ক্লাসটি কার? রুদ্র ওয়াজিদের।
সেই কঠোর গম্ভীর মানুষটি যার সাথে কথা মনে পড়লেই তন্ডার পেটের ভিতর কেমন একটা অস্বস্তি শুরু হয়। কোনো মতে মুখে জল ছিটিয়ে দিয়ে চোরগুলো ঠিক করার সময়টুকু পেল না সে। একটা বড় জ্যাকেট গায়ের উপর কোনো মতে চাপিয়ে দিয়ে ব্যাগটা বগলে নিয়ে সে হোস্টেলের করিডোর দিয়ে দৌড়াতে দৌড়াতে শুরু করলো। ঠিক সেই সময় বিশ্ববিদ্যালয়ের ভিআইপি পার্কিং এলাকায় একটা চকচকে কালো রঙের সেডান গাড়ি এসে থামলো। গাড়িটি রুদ্র ওয়াদিয়ের। রুদ্র জীবনের অভিধানে দেরি বলে কোনো শব্দ নেই। সে সময়কে শাসন করতে ভালোবাসে। অত্যন্ত ধীরে স্থিরভাবে সে গাড়ি থেকে নামলো। পরনে আজ তার নিখুঁত ফিটিং কালো কোট, চোখে সেই তীক্ষ্ণ চশমা, হাতে কিছু গুরুত্বপূর্ণ ফাইলের সাথে তার চিরচেনা সেই গাম্ভীর্য। আজ তার ক্লাস শুরু হতে সকাল 10টায়, কিন্তু সে 20 মিনিটের আগেই পৌঁছে গেছে প্রস্তুতির জন্য। হাঁটতে হাঁটতে সে ফ্র্যাঙ্কল্যান্ডটি বিল্ডিংয়ের কাছাকাছি আসতেই দেখল একটি মেয়ে পাগলের মতো দৌড়ে আসছে। তার এলোমেলো চুলগুলো বাতাসে ঝাপটায় মুখে এসে পড়ছে, কপালে বিন্দু বিন্দু ঘাম। রুদ্র কয়েক সেকেন্ড ভুরু কুঁচকে তাকিয়ে রইল। মেয়েটি প্রায় তার পাশ দিয়ে ছিটকে বেরিয়ে যাচ্ছিল। ঠিক তখনই রুদ্র পারফিউমের তীব্র অথচ আভিজাত্য মাখা ঘ্রাণটি তার নাকে এলো। তন্ডা চট করে থেমে গেল। ধীরে ধীরে মাথা দুলিয়ে পেছনে তাকালো সে। দুজনের চোখে চোখ এক হতেই তন্ডার ফর্সা মুখটা মুহূর্তে ফ্যাকাশে হয়ে গেল। রুদ্র সে স্থির ও শান্ত দৃষ্টির সামনে নিজেকে তার খুব ছোটো মনে হতে লাগলো। সে হাঁপাতে হাঁপাতে তোতলা কণ্ঠে বলল, গুড মর্নিং স্যার। রুদ্র এক পলক তার কবজির ঘড়ির দিকে তাকালো। সেখানে সময় তখন 8টা 49। তারপর অত্যন্ত শান্ত বরফ শীতল গলায় উত্তর দিল, মর্নিং। রুদ্র কণ্ঠে কোনো উচ্চবাক্য ছিল না, কিন্তু সে একটিমাত্র শব্দের মাঝে কিছু একটা লুকিয়েছিল। তাতে তন্ডার মনে হলো সে যেন বড় কোনো রাষ্ট্রীয় অপরাধ করে ফেলেছে। রুদ্র আর এক মুহূর্ত নষ্ট না করে ভেতরের দিকে গটগট পায়ে হাঁটতে লাগলো। তন্ডা অপরাধীর মতো মাথা নিচে করে তার পেছন পেছন ছায়ার মতো হাঁটতে লাগলো। ক্লাসরুমের একদম পেছনের সারিতে বসে সোফিয়া তখন দরজার দিকে চাতক পাখির মতো তাকিয়েছিল। সে আসার সময় তন্ডাকে প্রায় 10 বার ডেকেছিল, কিন্তু তন্ডা ঘুম জড়ানো গলায় বলছিল, তুমি যাও সোফিয়া, আমি আসছি। মেয়েটির এই কাণ্ডজ্ঞানহীনতায় সোফিয়া নিজেও কিছুটা চিন্তিত। ঠিক 10টা বাজার সাথে সাথে ক্লাসরুমের ভারী দরজাটা খুলে গেল। রুদ্র ভেতরে ঢুকতেই গুঞ্জন মুখর ক্লাসটা নিস্তব্ধ শ্মশানে পরিণত হলো। সে ডেস্কে গিয়ে দাঁড়ালো, ফাইলটার সাথে একটা কুশল বিনিময় করলো। বোর্ডে যখন সে আজকের আলোচনার বিষয়বস্তু লিখতে যাচ্ছে, ঠিক তখনই দরজার পাল্লাটা আবার নড়ে উঠল। তন্ডা ঘরে ঢুকলো। তার অবিন্যস্ত বেশভূষা আর বিধ্বস্ত চেহারা দেখে পুরো ক্লাসের ছাত্রছাত্রীরা একজোরে তার দিকে তাকালো। তন্ডার মনে হলো এই মুহূর্তে যদি মেঝের মাটিটা ফাঁক হয়ে যেত তবে সে বেঁচে যেত। রুদ্র অত্যন্ত দৃঢ় তার দিকে ফিরল। তন্ডার মনে হলো এই মুহূর্তে যদি মেঝের মাটিটা ফাঁক হয়ে যেত তবে সে বেঁচে যেত। রুদ্র অত্যন্ত দৃঢ় তার দিকে ফিরল। তার চোখে সেই চশমা আড়ালের দৃষ্টিটা তখন তলোয়ারের চেয়েও ধারালো। রুদ্র গম্ভীর কণ্ঠে ডাকলো, মিস মাহবুব। তন্ডা শুকনো ঢোক গিলে বলো, জি স্যার। রুদ্র প্রশ্ন করলো, ক্লাস কয়টা থেকে শুরু হয়? তন্ডা মেঝের দিকে তাকিয়ে ক্ষীণ স্বরে বলল, 9টা থেকে। রুদ্র এবার আরও শান্ত গলায় জিজ্ঞেস করলো, আর এখন কয়টা? তন্ডা ব্যাগ থেকে নিজের ঘড়ি বের করে সময় দেখার সাহস পেল না। ক্লাসের দেওয়াল ঘড়ির দিকে তাকিয়ে দেখল 9টা 8। সে আমতা আমতা করে বলল, 9টা 4 স্যার। রুদ্র কয়েক সেকেন্ড কোনো কথা বলল না। সেই কয়েক সেকেন্ডে তন্ডার কাছে কয়েক বছরের মতো দীর্ঘ মনে হলো। রুদ্র অবশেষে মুখ খুলল, বলল, ক্লাসে দেরি করে আসা অত্যন্ত বাজে একটি অভ্যাস। এটা শুধু নিয়ম ভঙ্গ করে না, অন্যদের মনোযোগও ব্যাঘাত ঘটায়। আই হোপ নেক্সট টাইম থেকে এই বিষয়টা আপনার মাথায় থাকবে। তন্ডা মাথা নিচু করে ছোট করে বলল, জি স্যার। রুদ্র সংক্ষেপে নির্দেশ দিল, সিট। তন্ডা প্রায় দৌড়ে গিয়ে সোফিয়ার পাশে সিটটায় ধোবাস করে বসলো। সোফিয়া তার কানের কাছে মুখ এনে ফিসফিস করে বলল, এতক্ষণে কী করছিলে তুমি? আয়নায় নিজের মুখটা একবার দেখেছ? মাথাটাও আছড়ে আসেনি তন্ডা?
তন্দ্রা চূড়ান্ত বিরক্ত আর লজ্জা নিয়ে ফিসফিস করে জবাব দিল, আরে সময় পেয়নি তো, ঘুম থেকে উঠতেই দেরি হয়ে গিয়েছে। সোফিয়া মুখ টিপে হেসে বলল, কত করে ডাকলাম তখন শুনলি না। আমার সঙ্গে আসলে এখন আর কি পাবলিক বকাটা খেতে হতো না। থাক, মন খারাপ করো না, এখন একটু একটু বকা সবাই খায়। তন্দ্রার কোনো কথা বলল না। সে নিজের ডায়েরি বের করে মনোযোগ দেওয়ার চেষ্টা করলো। রুদ্র বোর্ডে বড় বড় অক্ষরে লেখা, ইংলিশ রোমান্টিক পোয়েট্রি। আর সে কিডস আর শেলির কবিতা নিয়ে কথা বলবে। তার কণ্ঠস্বর যখন রুমের দেওয়ালে প্রতিধ্বনিত হচ্ছিল, তন্দ্রা লক্ষ্য করলো পড়াশোনার মাঝে এক অদ্ভুত সম্মোহনীয় শক্তি আছে। সে যখন আবেগের সাথে কবিতার পঙ্ক্তিগুলো উচ্চারণ করছিল, তখন তন্দ্রার চোখ বারবার অগোচরে রুদ্রের গম্ভীর মুখবয়ের উপর স্থির হয়ে যাচ্ছিল। রুদ্র দৃষ্টি চোয়াল আর স্থির দৃষ্টির মাঝে এখন কিছু একটা আছে যা মানুষটাকে টানে। হঠাৎ রুদ্রর চোখ তার দিকে ফিরতেই তন্দ্রা বিদ্যুৎ বেগে চোখ নামিয়ে নিল। তার হৃৎপিণ্ড ধুকপুকানি যেন অনেক গুণ বেড়ে গেছে। ক্লাস শেষ হওয়ার পর এক হুলস্থুল পড়ে গেল সবাই বের হওয়ার জন্য। সোফিয়া তন্দ্রার কাঁধে হাত রেখে বলল, চলো তন্দ্রা, ক্যাফেটেরিয়া থেকে কফি খেয়ে আসি, শরীরটা চামগা হবে। তন্দ্রা একটা দীর্ঘশ্বাস ছেড়ে ব্যাগটা গুছিয়ে নিল। তার গলায় যেন সুর নেই। সে বলল, ভালো লাগছে না, আমি বরং হোস্টেলে গিয়ে একটু রেস্ট নেই। সোফিয়া জিজ্ঞেস করলো, রুদ্র স্যারের বকা খেয়ে মন খারাপ হয়ে গেল বুঝে? তন্দ্রা একটু লজ্জা পেয়ে মুখ ঘুরিয়ে বলল, হয়তো, জানি না কেন এমন লাগছে। সোফিয়া তাকে সান্ত্বনা দেওয়ার সুরে বলল, দূর, এসব নিয়ে কেউ মন খারাপ করে নাকি? ওটা তো স্পেস ফর্মালিটি ছিল। তন্দ্রা ব্যথিত কণ্ঠে বলল, এতগুলো মানুষের সামনে আমি এভাবে অপমানিত হলাম। তোমার মনে হয় না মন খারাপ হওয়াটাই স্বাভাবিক? আবার এখন সবার দিকে তাকাতে লজ্জা লাগছে। সোফিয়া হাসতে হাসতে বলল, বাদ দাও তো, স্যার হয়তো আর সকালবেলা বইয়ের সাথে ঝগড়া করে এসেছেন, তাই মেজাজটা আমাদের উপর ঝাড়লেন। মাথা গরম ছিল হয়তো ওনার। তন্দ্রা হঠাৎ থেমে গেল। তার বুকের ভেতরটা কেন জানি অকারণেই ছেদ করে উঠল। সে বিস্ময় ভরা চোখে সোফিয়ার দিকে তাকিয়ে বলল, স্যার কি বিবাহিত? সোফিয়া একটু অপ্রস্তুত হয়ে বলল, কি জানি, আমি শিওর না, এমনিতেই আন্দাজ বললাম। ওনার বয়স তো আর কম হলো না, নিশ্চয় বিবাহিত হবেন। সোফিয়ার কথাগুলো তন্দ্রার মাথায় হাতুড়ির মতো বাজতে লাগলো। তার কেন জানি খুব অস্বস্তি লাগতে শুরু করলো। রুদ্র বিবাহিত কিনা তাতে তার কি আসে যায়? তবুও মনের কোণে একটা অজানা বিষাদ যেন মেঘের মতো জমা হতে লাগলো। অন্যদিকে বিশ্ববিদ্যালয়ের আর্টস ভবনে নিজের ব্যক্তিগত চেম্বারে বসেছিলেন রুদ্র ওয়াজিদ। তার সামনে কিছু কাগজ আর নতুন সেমিস্টারের ছাত্রছাত্রীদের তালিকা ছড়ানো। সে অন্যমনস্কভাবে তালিকার উপর চোখ বোলাচ্ছিল। হঠাৎ তার দৃষ্টি গিয়ে স্থির হলো একটা নামের উপর, তন্দ্রা মাহাবত। রুদ্র মনের পর্দায় হঠাৎ ভেসে উঠল সেই চঞ্চল মেয়েটির মুখ, যে জানালার বাইরে সাদা মেঘ দেখে শিশুর মতো উল্লসিত হয়ে বলেছিল, ও মাই গড, নিচে সব এত ছোট। রুদ্রের অজান্তে তার ঠোঁটের কোণে একটা সূক্ষ্ম হাসির রেখা ফুটে উঠল। পরক্ষণে সে দ্রুত নিজেকে সামনে নিল। তার গম্ভীর্যের যে দেওয়াল সে তো বছরে গড়ে তুলেছে, তা ভাঙতে সে কাউকেই দেবে না। সে মনে মনে নিজেকে শাসন করে বলল, সে কেবলই একজন ছাত্রী, এর বাইরে আর কোনো পরিচয় নেই। ঠিক তখনই দরজায় হালকা নক হলো। রুদ্র নিজেকে শান্ত করে বলল, কামিন। ভেতরে ঢুকলো তার ঘনিষ্ঠ সহকর্মী এবং বন্ধু ডেভিল। ডেভিলের হাসি মুখে জিজ্ঞেস করলো, কী অবস্থা বুড়ো? রুদ্র হালকা হেসে প্রতিসম্ভাষণ জানিয়ে বলল, এই তো চলছে, বসো। ডেভিল হাসলো, বলল, বসবো না, শুধু একটা কৌতুক মেটাতে এসালাম। নতুন সেমিস্টার কেমন লাগছে তোমার? এবার কিও সেই একঘেয়েমি গম্ভীর ক্লাস? প্রতিবার সেমিস্টারে শুরু হলে ডেভিল এই প্রশ্নটি করে। সে নিজেও একজন সাহিত্যের শিক্ষক, তবে তার স্বভাব রুদ্র ঠিক বিপরীত। রুদ্র একটু সময় নিয়ে ফাইলটা বন্ধ করে বলল, কেমন আর লাগবে ডেভিল, একদম সাধারণ, আগের মতোই। ডেভিল চোখে চশমাটা একটু ঠিক করে কৌতুক ভরা গলায় বলল, নতুন ছাত্রছাত্রীদের মধ্যে কেউ কি ইন্টারেস্টিং আছে এবার? মানে কেউ কি তোমার এই হিমশীতল ব্যক্তিত্বকে একটু নাড়া দিতে পেরেছে? রুদ্র নিষ্প্রভ কণ্ঠে উত্তর দিল, আই ডোন্ট নো, আমি তো কারো ব্যক্তিত্ব দেখতে ক্লাসে যাই না, আমি পড়াতে যাই। ডেভিড উচ্চস্বরে হেসে উঠল, বলল, ধুর, তোমাকে দিয়ে কিচ্ছুই হবে না, সেই আগের মতো নিরসই রয়ে গেলে।
ডেভিল আরও কিছু মজার কথা বলে নিজের ক্লাসের দিকে রওনা দিল। রুদ্র একা হয়ে আবারও সেই তালিকার দিকে তাকালো। কিছুক্ষণে কী যেন ভাবল সে, তারপর নিজের কোটটা হাতে নিয়ে পার্কিং এলাকার দিকে হাঁটা দিল। সাধারণত সে ক্লাসের পর সরাসরি নিজের অ্যাপার্টমেন্টে ফিরে যায়, কিন্তু আজ তার মনটা একটু অশান্ত। সে ঠিক করলো আজ তার বোন রূপার বাসায় যাবে। রূপার লন্ডনের অন্য একটি এলাকায় থাকে, সেখানে রুদ্রর মাও থাকেন। রূপার স্বামী রায়ান হোসাইন আর তার 2 বছরের ছোট্ট মেয়ে রায়াকে নিয়ে রূপার সাজানো সংসার। রুদ্র যখনই একা বোধ করে তখনই সে রায়ার কাছে ছুটে যায়। ছোট্ট রায়ার আদো আদো বুলি আর চঞ্চলতা রুদ্রের সব গাম্ভীর্য ধুইয়ে দেয়। গাড়ি চালাতে চালাতে রুদ্রের মনে আবার সেই এলোমেলো চুলের মেয়েটির প্রতিচ্ছবি ভেসে উঠল। তন্দ্রা মাহবুব। রুদ্র দ্রুত তার চিন্তা থেকে মন সরিয়ে সামনের রাস্তা দিকে মনোযোগ দিল। রুদ্র ওয়াজিদ কি জানে এই চঞ্চল মেয়েটি যে খুব শিগগিরই তার সাজানো একাকী জীবনের দীর্ঘদিনের নীরবতা ভেঙে দিতে চলেছে। রুদ্র গাড়ি চালাতে চালাতে জানালার বাইরের দৃশ্যপটের দিকে তাকালো। লন্ডনের এই পথগুলো তার গত কয়েক বছরের নিঃসঙ্গ জীবনের সাক্ষী। আজ বিকেলের আলোটা কেমন যেন মায়া ছড়াচ্ছে। আকাশটা এখন আর পুরোপুরি ধূসর নেই, বরং তাতে নীল আর ছাই রঙের এক অদ্ভুত মিশ্রণ। দিগন্তের কোনো সূর্য হেলে পড়েছে, যার সেনানাভা গিলে পড়েছে টেমস নদীর ধারে ভিক্টোরিয়াল স্থাপনগুলোর উপর। গাড়িটি যখন সেন্ট্রাল লন্ডনের ভিতরে ছড়িয়ে রূপাদের এলাকার দিকে এগোচ্ছিল, রুদ্রর চোখে পড়ল দুপাশে সারিবদ্ধ প্রাচীনিক গাছগুলো। শরতে হওয়ায় সেই গাছগুলো থেকে টুপটাপ করে ঝরে পড়ছে সোনালি আর খয়েরি রঙের পাতা। বাতাসের ঝাপটায় সেই পাতাগুলো রাস্তার ভেজা পিচের উপর আলপনা আঁকছে। রুদ্র জানালার কাজটা সামান্য নামিয়ে দিল। সঙ্গে সঙ্গে হিমেল বাতাসটা একটা ঝাপটা এসে তার মুখে লাগলো। সেই বাতাসে মিশে আসে ভেজা ঘাস আর নাম না জানা বুনো ফুলের এক হালকা সুবাস, যা কেবল লন্ডনের এই বিশেষ ঋতুতেই পাওয়া যায়। রাস্তার ধারে কফি শপগুলো থেকে ভেসে আসছে রোস্টেড কফি বিন আর গরম পেস্ট্রির ঘেরান। রাস্তার ল্যাম্পপোস্টগুলো তখন সমেভাস জ্বলে উঠতে শুরু করেছে। সেই হলদেটে আলো যখন ভেজা রাস্তার ওপরে প্রতিফলিত হয়, তখন মনে হচ্ছে কেউ যেন পুরো শহরটার ওপর এক মুঠো মুক্তোর গুঁড়ো ছড়িয়ে দিয়েছে। দূর থেকে বিগ বেনের গম্ভীর ধ্বনি ভেসে আসছে, যা বাতাসের শব্দের সঙ্গে মিলেমিশে এক অদ্ভুত গম্ভীর্য তৈরি করেছে। রুদ্রর কাছে লন্ডনের এই রূপটাই সবচেয়ে প্রিয়, এক ধরনের আভিজাত্য মাখা বিষণ্ণতা, যা তাকে কথা বলতে বাধ্য করে না, বরং ভাবতে শেখায়। সে যখন গাড়ি নিয়ে নিচে পাথুরে বাঁক পার হচ্ছিল, তখন তার মনে হলো এই শহরটা ঠিক তার মতোই, ওপর থেকে দেখতে খুব গোছানো আর কঠোর, কিন্তু তার ভিতরে লুকিয়ে আছে হাজারো অব্যক্ত গল্পের হাতছানি। আজ তন্দ্রার সেই চঞ্চল মুখটা দেখার পর কেন জানি এই অতি পরিচিত রাস্তাগুলোকেও তার কাছে একটু অন্যরকম মনে হতে লাগলো, যেন এই দীর্ঘদিনের একঘেয়ে ধূসর ক্যানভাসে কেউ এক ফোঁটা উজ্জ্বল নীল রং ছিটিয়ে দিয়ে গিয়েছে। গাড়ির মিউজিক সিস্টেমের একটা নিচু লয়ের ইনস্ট্রুমেন্টাল সুর বাজছে, যা বাইরের এক শান্ত প্রকৃতির সঙ্গে একাত্ম হয়ে তাকে এক অন্য জগতে নিয়ে যাচ্ছিল। রুদ্র একটা দীর্ঘশ্বাস পেল। এই শহর, এই প্রকৃতি আর এই নিঃশ্বাস একাকিত্ব সবই যেন আজ কোনো এক নতুন সংজ্ঞার অপেক্ষার প্রহর গুনছে। লন্ডনের বিকেলগুলো বড় অসময়ে ফুরিয়ে যায়। দুপুরে সোনালি রোদটুকু স্নান হতে না হতেই আকাশের বুক চিরে ধূসর এক বিষণ্ণতা নেমে আসে। আজকেও তার ব্যতিক্রম হলো না। বিশ্ববিদ্যালয় ক্লাস শেষ হওয়ার পর বিশাল ক্যাম্পাসটা ধীরে ধীরে জনশূন্য হতে শুরু করেছে। ইট পাথরের দালানগুলোর উপর সন্ধ্যার আগাম ছায়া দীর্ঘতর হচ্ছে। লনের এক পাশে দাঁড়িয়ে আছে তন্দ্রা আর সোফিয়া। দুজনের কফির পেপার কাপে হাত গরম রাখার চেষ্টা করছে, কারণ বিকেলের হিমেল হাওয়া এখন বেশ কামড় দিচ্ছে। সোফিয়া এক চুমুক কফি খেয়ে আর চোখে তন্দ্রার দিকে তাকায়। তন্দ্রা আর স্বাভাবিক রকমের শান্ত, তার সেই চিরচেনা চঞ্চলতা যেন কোথায় হারিয়ে গেছে। সোফিয়া মৃদু ধাক্কা দিয়ে জিজ্ঞেস করলো, কী ব্যাপার তন্দ্রা, আজকে তো চুপচাপ কেন? তন্দ্রা একটা দীর্ঘশ্বাস ফেলে কফির কাপের দিকে তাকিয়ে বলল, আজকের দিনটা খুব অদ্ভুত লাগছে রে ভাই, মনে হচ্ছে সব কিছু কেমন এলোমেলো। সোফিয়া মুচকি এসে টিপকেনি কাটল। কেন? রুদ্র স্যারের সেই কড়া ধমকের জন্য নাকি অন্য কিছু? তন্দ্রা যেন বিদ্যুৎ বেগ আত্মরক্ষা করতে চাইল। সে ঝটপট জবাব দিল, আরে না, তা কেন হবে?
স্যার তো নিয়মমাফিক বকা দিয়েছেন, ওটা তো হতেই পারে। সোফিয়া তার চোখের চশমাটা একটু ঠিক করে বিজ্ঞের মতো বলল, আমি কিন্তু সব বুঝি তন্ডা, চোখের ভাষা পড়া আমার পুরনো অভ্যেস। তন্ডা এবার অবাক হয়ে সোফিয়া দেখে ফেলল, জিজ্ঞেস করলো, কি বোঝো শুনি? সোফিয়া হাসতে হাসতে রহস্যময় গলায় বলল, ডাল মে কুছ কালা হে বন্ধু, তোমার এই নীরবতা সাধারণ নয়। তন্ডা গলার স্বর কিছুটা গম্ভীর করে বলল, জি না ম্যাম, আপনি যেমনটা ভাবছেন তেমন কিছুই না, অযথা বাড়তি ভাবনা ভাববেন না। সোফিয়া হাসতে হাসতে তন্ডার হাত জড়িয়ে ধরল, বলল, ঠিক আছে, সময় আসুক আমি দেখব না হয়। এখন চলো হোস্টেলের দিকে হাঁটা যায় দেই। কুয়াশা বাড়ছে, ঠান্ডাও বেশ জাঁকিয়ে বসেছে। পাশাপাশি দুই বন্ধু হাঁটতে শুরু করলো। লন্ডনের আকাশটা আছে একদম শিশে রঙা। তন্ডা হাঁটতে হাঁটতে মাঝে মাঝে ধমকে গিয়ে আকাশের দিকে তাকাচ্ছিল। এই অচেনা শহরের আকাশে কি তার পরিচিত সেই চাঁদটা ওঠে? তার মনে হঠাৎ এক অদ্ভুত একাকিত্বের অনুভূতি দানা বাঁধল। সে সোফিয়াকে আলতো করে জিজ্ঞেস করলো, আচ্ছা সোফিয়া, তোমার কি বাসার জন্য খুব বেশি মন খারাপ হয় না? মনে হয় না যে সব ছেড়ে দিয়ে এখানে মায়ের কাছে চলে যাই? সোফিয়া একটু থামলো। তার হাসি মুখটা এক মুহূর্তে কিছুটা করুণ হয়ে এলো। সে নিচু স্বরে বলল, করেই তো, বিশেষ করে রাতে যখন চারপাশ নিঝুম হয়ে যায়, তখন ভীষণ কান্না আসে। মনে হয় আমি এই বিশাল গ্রহে একদম একা, আমার আপন বলতে কেউ নেই পাশে। তন্ডা কাঁপা গলায় বলল, আমারও ঠিক এমনটাই মনে হচ্ছে আজ। সোফিয়া তন্ডার কাঁধে হাত রেখে বলল, হোস্টেলে ফিরে বরং বাসায় একটা ফোন দিও, মায়ের সাথে কথা বলে মনটা হালকা হবে। হোস্টেলের রুমে ফিরতেই তন্ডা তার ব্যাগটা ধপাস করে বিছানায় ফেলে দিল। জানালার বাইরে টিমটিমে আলোটার দিকে তাকিয়ে সে মোবাইলে হাতে নিল। হু হু করে উঠল। তার মনে পড়েছে ঢাকা সেই ছোট্ট অথচ প্রাণের সুবাস ভরা বাড়িটির কথা। মায়ের সেই চিরচেরা রান্নাঘরের মশলার ঘেরান, বাবার কাজের টেবিলের ব্যস্ততা, আর তার ভাই তচিবের সাথে সেই অকারণের চুলাচুলি, সব কিছু যেন চোখের সামনে সিনেমার মতো ভাসছে। তন্ডার দেরি না করে মাকে ভিডিও কল দিল। কয়েকবার রিং হতে ওপাশ থেকে তানিয়া তানিয়া আক্তারের উজ্জ্বল মুখটা স্ক্রিনে ভেসে উঠল। হ্যালো তন্ডা। মায়ের সেই মমতাময়ী কণ্ঠস্বর শোনা মাত্রই তন্ডার চোখের কোণ ভিজে উঠল। কেন জানি আজ কান্নাটা কোনোভাবেই মানতে চাইছে না। সে কোনো মতে নিজেকে সামলে নিয়ে ডাকলো, মা। তানিয়া আক্তারের মেয়ে ভেজা চোখ দেখে উৎকণ্ঠা হয়ে উঠলেন। ব্যাকুল হয়ে জিজ্ঞেস করলেন, তন্ডা কেমন আছিস মা? কোনো সমস্যা হয়েছে? কাঁদছিস কেন? তন্ডা ঠোঁটের কোণে জোর করে হাসে ফুটিয়ে বলল, ভালো আছি মা, এমনি মনে পড়ছিল সবার কথা। তোমরা সবাই কেমন আছো? তানিয়া আক্তার একটু আশ্বস্ত হয়ে বললেন, আমরা সবাই ভালো আছি মা। তুই ঠিকমতো নাওয়া খাওয়া করছিস তো? লন্ডনে যে ঠান্ডা, নিজের যত্ন নিস মা। তন্ডা হেসে ফেলল, বলল, মা তুমি সবসময় এরকম প্রশ্ন কেন করো? আমি বড় হয়েছি না? ওপাশ থেকে মায়ের হাসি শব্দ এলো। তানিয়া আক্তার বললেন, বড় হোস আর যাই হোস, আমার আর কি, মা হয়েছি, আমারই তো আজীবন যত জ্বালা। ভদ্রমহিলা এইটুকু বলতে পাশ থেকে ফোনটা কেউ ছো মেরে কেড়ে নিল। স্ক্রিনে ভেসে এলো তন্ডার বাবা হাসান মাহমুদের চশমা পরা মুখ। তিনি একটু হেসে বললেন, মা তোমার স্বপ্নের শহর লন্ডন কেমন লাগছে? আমাদের তো ভুলেই যাওনি। তন্ডা উচ্ছ্বাসিতর সাথে বলো, স্বপ্নের চেয়ে সুন্দর বাবা, তবে তোমাদের খুব মিস করি। হাসান মাহমুদ একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী। সারাদিনের ফাইল আর মিটিং নিয়ে ব্যস্ত থাকলেও মেয়ের ব্যাপারে তিনি বরাবরই এক স্পর্শকাতর মানুষ। তিনি গম্ভীর কিন্তু আর্দ্র গলায় বললেন, কোনো ধরনের সমস্যা সরাসরি বাবাকে বলবে, একদম সংকোচ করবে না। তন্ডা আশ্বস্ত হয়ে বলল, ঠিক আছে বাবা। এরপর ফোন গেল তচিবের হাতে। তচিব মাহমুদ এসেই শুরু করলো তার চিরচেনা দুষ্টমি, এই লন্ডনের মেম সাহেব কেমন আছিস? ওখানে গিয়ে কি আমাদের মতো ঢাকার গরিব মানুষদের চেনা যায়? তন্ডা হেসে কুটুপাটি হয়ে বলল, আমি তো খুব ভালো আছি, তুমি কেমন আছো? তচি বলল, আই অ্যাম অল ওয়ে ফাইন। তুই বল, তোর ওখানে নতুন বন্ধু কজন হলো, নাকি একাই আইফেল টাওয়ার দেখে বেড়াচ্ছিস? তন্ডা সংশোধন করে দিয়ে বলল, আইফেল টাওয়ার প্যারিসে, বুদ্ধ লন্ডনে নয়। আর
আমরা মাত্র একজন বন্ধু হয়েছে, নাম সোপিয়া। তৌসিফ একটু গম্ভীর হয়ে পরামর্শ দিল, ভালো, পড়াশোনা কিন্তু মন দিস, বাবা অনেক আশা নিয়ে তোকে পাঠিয়েছে। বেশ কিছুক্ষণ প্রাণ খুলে কথা বলার পর তন্ডা ফোনটা রাখলো। তার মনটা এখন অনেক হালকা, তবে তার অবচেতন মনে তখনও ডক্টর রুদ্র ওয়াজিদের সেই গম্ভীর মুখটা বারবার উকি দিয়ে যাচ্ছিল। লন্ডনের ব্যস্ত রাস্তা দিয়ে তখন নিজের কালো সেডান গাড়িটা চালিয়ে যাচ্ছিল রুদ্র ওয়াজিদ। ইউনিভার্সিটি থেকে ফিরে সে নিজের অ্যাপার্টমেন্টে গিয়ে ফ্রেশ হয়ে নিয়েছে। পরনে এখন একটা গাঢ় নীল রঙের ক্যাজুয়াল শার্ট আর কালো ট্রাউজার। তার গন্তব্য আজ তার ছোট বোন রূপার বাসা। রূপা রুদ্রের চেয়ে কয়েক বছরের ছোট হলেও সে রুদ্রের সবচেয়ে কাছের মানুষ। রূপার বিয়ে হয়েছে রুদ্র ছোটবেলার বন্ধু রায়ানের সাথে, যা রুদ্রের একাকী জীবনে আত্মীয়তার এক মজবুত বন্ধন তৈরি করেছে। গাড়ি এসে থামলো একটি শান্ত অভিজাত আবাসিক এলাকায়। দুপাশে ডুপ্লেক্স বাড়িগুলোর সামনে সাজানো বাগান। রুদ্র গাড়ি পার করে দরজার সামনে দাঁড়িয়ে কলিং বেল চাপলো। কয়েক সেকেন্ড পরেই দরজা খুলল রূপা। ভাইকে দেখে তার খুব খুশিতে ঝলমল করে উঠল। ভাইয়া, তুমি ভেতরে এসো, তুমি ভেতরে এসো। রুদ্র শান্তভাবে জিজ্ঞেস করলো, কেমন আছিস? রূপা হাসি মুখে বলল, খুব ভালো, এসো ভেতরে এসো। বসার ঘরে পা রাখে রুদ্র দেখল ছোট্ট রায়া ডাইনিং টেবিলে তলা থেকে উঠিয়ে দিচ্ছে। মামাকে দেখে মাত্র 2 বছরের ফুটফুটে শিশুটি তার পুতুল ফেলে ভো দৌড় দিল। মামা, মামা এসেছে। এ কথা বলে সে ঝাঁপিয়ে পড়ল রুদ্রর কোলে। রুদ্র নিচু হয়ে তাকে পরম মমতায় কোলে তুলে নিল। রায়ার আধো আধো বুড়িতে রুদ্র সব গম্ভীর্য যেন কর্পূরের মতো উড়ে যায়। রায়া তার ছোট্ট আঙুল দিয়ে জানালার বাইরে ইঙ্গিত করে বলল, মামা, গাড়ি, মামার লাল গাড়ি। রুদ্র হেসে ফেল, সংশোধন করে দিয়ে বলল, না মা, মামার গাড়িটা কালো, তুমি বড় হলে লাল গাড়ি কিনে দেবো তোমায়। ঠিক সেই মুহূর্তে রান্নাঘর থেকে বেরিয়ে এলেন রুদ্রর মা, পারুল বেগম। পারুল বেগম বাংলাদেশ থেকে ফেরার পর আজ প্রথম দেখছেন ছেলেকে। রুদ্রকে আসতে বললেও সে বারবার কাজে বাহানা এড়িয়ে যেত। এমনকি পারুল বেগম নিচে যেতে চাইতে রুদ্র রাজি হয়নি, বলেছিল নিজেই সময় করে আসবে। আজ তাকে দেখে মায়ের চোখ জোড়া উজ্জ্বল হয়ে উঠল। রুদ্র, এসেছিস বাবা? আমি তো ভাবলাম তুই মনে হয় আমাদের কথা ভুলে গেছিস। রুদ্র মায়ের কাছে এগিয়ে গিয়ে নিচু গলায় বলল, কেমন আছো মা? একটু ব্যস্ত ছিলাম তো তাই আসা হয়নি। পারুল বেগম ছেলের কপালে হাত বুলিয়ে দিয়ে বললেন, আমি ভালোই আছি। আসবি যে একটা খবরও দিলি না, আগে বললে তোর পছন্দের খাবার রান্না করে রাখতাম। রাহেনা তখন ড্রয়িং রুমে এসে হাজির হলো। রুদ্রের কাঁধে হাত দিয়ে কৌতুক মাখা স্বরে বলল, কী খবর প্রফেসর সাহেব? ছাত্রছাত্রীদের জ্ঞানদান কেমন চলছে? রুদ্র হালকা এসে সোফায় বসতে বসতে বলল, এই তো চলছে, জীবন যেমন চলে আর কি। রাতের ডিনার টেবিলটা ছিল বেশ মুখর। রূপা আর রায়হান মিলে রুদ্রের সাথে গল্প জুড়ে দিল। রূপা ভাতের থালা এগিয়ে দিতে দিতে জিজ্ঞেস করলো, ভার্সিটির নতুন সেমিস্টার কি শুরু হয়েছে? রুদ্র উত্তর দিল, হ্যাঁ, সে তো বেশ কিছুদিন আগে শুরু হলো। রায়হান এবার একটু টিপকিনি কেটে বলল, নতুন ছাত্রছাত্রীরা কেমন? কোনো ট্যালেন্টেড স্টুডেন্ট পেলে নাকি? রুদ্র এক মুহূর্তের জন্য থামলো। তার চোখের সামনে তন্ডার সেই চঞ্চল মুখটা ভেসে উঠল। সে নিজের মনের ভাব গোপন করে শান্ত গলায় বলল, এমন আর হবে, যেমন হওয়ার কথা তেমন, স্টুডেন্টের মতো স্টুডেন্ট। রূপা হেসে বলল, বলো, আমি জানতাম ভাইয়ের উত্তরটা এমন কিছু একটা হবে, তাই আমি আগ বাড়িয়ে কিছু জিজ্ঞেস করিনি। রায়হান অপূর্ব অর্থপূর্ণ দৃষ্টিতে তাকে বলল, আমি কিন্তু আশা রাখি যে খুব দ্রুত এই উত্তরের ধরন বদলে যাবে। আই হোপ সেটা খুব শিগগিরই হবে। রুদ্র কিছুটা বিরক্ত বোধ করলো। সে ভালো করে জানে রায়হান আর রূপা কেন এসব ইঙ্গিত দিচ্ছে। এরা সুযোগ পেলে রুদ্রকে বিয়ে দেওয়ার জন্য উস্কানি দেয়, যা রুদ্র একদমই অপছন্দ। সে নিজের গম্ভীর ভাবটা আবার ফিরিয়ে এনে খাওয়ার দিকে মন দিল। খাবার শেষে পারুল বেগম ছেলের পাশে গিয়ে বসলেন। তার দীর্ঘদিনের জমানো অভিযোগগুলো আজ যেন বাধা ভেঙেছে। তিনি রুদ্র মাথায় হাত বুলিয়ে মিনতি ভরা স্বরে বললেন, শোন বাবা, একটা কথা বলি, এভাবে আর কতদিন? রুদ্র নিস্পৃহ গলায় বলল, বলো, শুনছি। পারুল বেগম বললেন, হয় তুই এই বাসায় এসে আমাদের সাথে থাক, নয়তো আমাকে তোর অ্যাপার্টমেন্টে নিয়ে চল। এভাবে একা একা একটা মানুষ থাকতে পারে?
রুদ্র মায়ের হাতটা জড়িয়ে ধরে বলল, মা, এখানে আছো, ভালো আছো। আমার সাথে গিয়ে কি করবে? ওখানে কোনো চঞ্চল রায়া নেই, কথা বলার মতো রূপা নেই, উল্টো একা একা বোরিং হবে। পারুল বেগমের চোখ ছলছল করে উঠল। তিনি বললেন, তোর চিন্তায় আমি একটা রাতও শান্তিতে ঘুমাতে পারি না রুদ্র। নিজের বলতে তো কেউ নেই তোর সেখানে।